নমস্কার, হেলথলাইনের অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা নিত্য দর্শক হেলথলাইনের, আপনারা জানেন যে এখানে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অ্যাডভাইস ডক্টররা দিয়ে থাকেন এবং আজকেও তার অন্যথা নয়। আজকেও একটি গুরুতর সমস্যা নিয়ে আলোচনা হবে। এবং কি সেই সমস্যা? জিভে ঘা। হ্যাঁ, শুনলে যদি খানিকটা সামান্য সমস্যা মনে হতেও পারে, তবে যাদের এই সমস্যা হয়েছে বা যাদের রয়েছে তারাই কিন্তু জানেন যে এই সমস্যা কতটা গুরুতর এবং রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, খেতে পারি না আমরা, জিভে জ্বালা পড়ে এবং বিভিন্ন সমস্যা কিন্তু আমরা ফেস করি। এবং সেক্ষেত্রে সেই সমস্যার যদি সঠিক সময় সমাধান আমরা না করতে পারি, সেটা কতটা ভয়াবহ পরিস্থিতিতে যেতে পারে, আজ কিন্তু সেই সমস্ত বিষয় আমরা শুনবো এবং কি করে এই সমস্যা থেকে আমরা রিলিফ পাবো সমস্তটাই শুনবো। আজকের অনুষ্ঠানে রয়েছে ডক্টর অভিজিৎ চৌধুরী, জেনারেল সার্জন, মেডিকেল কলেজ বেঙ্গলের প্রাক্তনী। নমস্কার ডক্টর। নমস্কার। প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখবো, এই যে জিভে ঘা বিষয়টি কি বা কেন হয়? আজকে তুমি খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর প্রশ্ন করেছো। প্রশ্নোত্তরের শুরুতে বলে দিই যে সব প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব বাংলায় দিতে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাকে ইংরেজি শব্দই ব্যবহার করতে হবে। তার কারণ আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসাটা মূলত ল্যাটিন ভাষা থেকেই সমৃদ্ধ, সেই জন্য আমাকে করতে হবে। তোমার প্রশ্ন ছিল যে জিভে ঘা কেন হয়, কি কারণ, এটা তুমি বলেছো। প্রথমত বলে রাখি, খাদ্যাভ্যাস হচ্ছে সবচেয়ে বড় কারণ। অত্যধিক ঝাল, অত্যধিক তেল মশলা, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, অনেকে নানা রকম নেশার বশবর্তী হয়ে পড়েছেন, যেমন মদ্যপান, অত্যধিক ধূমপান, এবং এছাড়া আজকাল এই যে গুটখা বেরিয়েছে, সে সব রকম গুটখাই আমি ধরে নিচ্ছি, পান মশলা, এবং সবশেষে বলবো সুপুরি, জর্দা, এগুলোর কারণে কিন্তু জিভে ঘা ভীষণভাবে হচ্ছে। এবং তার উপর হয়তো দেখা গেল কিছু ঘা হয়তো হয়েছে, তার উপর এবার আপনি মাছের কাঁটা বিঁধলো, মাংসের হাড়ের জন্য আঘাতপ্রাপ্তি ঘটলো, সেখান থেকে জিভে ঘা হয়েছে। এবং সবশেষে বলি, দাঁতের থেকে জিভে ঘা হয়েছে। দাঁতের থেকে কিভাবে? না, দাঁতটা ক্ষয়ে গেছে, ধারালো হয়ে পড়েছে, তার থেকে আঘাতপ্রাপ্তি ঘটেছে জিভে, সেখান থেকে ঘা হয়েছে। কাজে এই কটা কারণ কিন্তু মূলত দেখা যায়। একেবারেই যারা ভাবেন যে জিভে ঘা খুব একটা গুরুত্ব দেব না, তারা কিন্তু আশা করি আজকের এপিসোডে বুঝতেই পারবেন। ঠিক যেমনটা ডক্টর বললেন যে এগুলোই প্রধান কারণ, তাহলে প্রধান কারণ হিসেবে দেখা হতে পারে। এবং যারা ভাবে যেটা সাধারণ, মোটেও সাধারণ সমস্যা নয় বা সেভাবে দেখা উচিত নয়। এবং এবারে যে প্রশ্ন রাখবো, যে খাবারের অভ্যেসের সাথে জিভের ঘায়ের কি কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই সম্পর্ক আছে। কেমন? অত্যধিক ঝাল রান্না, তাতে জিভে ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে। অত্যধিক গরম, তাতেও হয়েছে সমস্যা, ঘাট তো একটা হয়েইছে। এছাড়া বেশ কিছু খাবার আছে, যেমন চট করে একটা মনে পড়ে যাচ্ছে আজিনামোটো, তাতে সমস্যা হয়েছে। এবং সবশেষে বলবো, যারা ওই নেশার দ্রব্যগুলো, পান মশলা, গুটকা, মদ্যপান, ধূমপান, আর বিশেষ করে সুপুরি, জর্দা, এগুলোর কারণে, এই সব খাওয়ার কারণে জিভে ঘা কিন্তু ভীষণভাবে হচ্ছে। মানসিক চাপ বা স্ট্রেস, এসবের কি কোনো মানসিক চাপ থেকে জিভে ঘা ডিরেক্টলি হয়তো হয় না, ইনডিরেক্টলি হতে পারে। আমি যেমন একজনকে জানি যে সে ঋণে জর্জরিত হয়ে পড়েছিল, তার সেই চিন্তা থেকে মুক্ত পাওয়ার জন্য সে সুপুরি, পান, জর্দা খাওয়া ধরল, তার থেকে দেখলাম জিভে ঘা এবং তার থেকে ক্যান্সার হলো। যদিও সে এখন আর ইহ জগতে নেই, সেটা কিন্তু একটা অভিজ্ঞতা আমি আছে। আচ্ছা, সেক্ষেত্রে ভিটামিনের ঘাটতি কতটা দায়ী? তার কারণ অনেক সময় বলতে শোনা যায় যে তোর জিভে ঘা হয়েছে ভিটামিনের অভাবে এবং টক খাবার ঠিক হয়ে যাবে, এরকম। তো এটা কি আদৌ সেটা কোনো কারণ হতে পারে? অবশ্যই ভিটামিন সি এর কারণে জিভে ঘা হয়, কিন্তু শুধু একলা জিভে ঘাটা সাথে বেশিরভাগ সময় দেখা যায় যে তার সাথে ঠোঁটের ভেতর দিকটাও একটু এরকম গোটা গোটা উঠলো, ঘার মতো হলো, আর এই মুখের এই কোণ দুটোতেও কিছু ফাটা, কিছু ঘায়ের মতো দেখা গেল। কাজে ভিটামিন সি অত্যন্ত জরুরি, তার জন্য কিন্তু জিভে ঘা হওয়ার সম্ভাবনা থেকে যায়। জিভে ঘায়ের সাধারণ উপসর্গ কি কি রয়েছে?
প্রথমেই রুগী আসবে, ডাক্তারবাবু কিচ্ছু খেতে পাচ্ছি না আমি। বললাম, কেন? না, প্রচন্ড জ্বালা, কিছু দিলেই জ্বলে যাচ্ছে, ফলে সে জ্বালা সহ্য করতে পারছে না। তারপরেই আসে যেটা, সেটা হচ্ছে ব্যথা। ব্যথাও আসে, আর গিলতে অসুবিধা হয়, আর সে ব্যথার সাথে সাথে শুধু জিভ পর্যন্ত থাকে না, গলাতেও যেন একটা টান ধরে নেয়, ব্যথা হয়। কাজে এই কটা উপসর্গ নিয়েই কিন্তু সে আসবে। আর এই সঙ্গে বলে রাখি, যারা সুপুরি, জর্দা এগুলো খাচ্ছেন, তারা ভেবে রাখুন, তারা কিন্তু বিপদকে একেবারে কোলে করে নিয়ে চলেছেন। যারা সুপুরির ওপর বশবর্তী হয়ে পড়েছেন, কিংবা যারা সুপুরির খাওয়ার এই বদভ্যাস করে ফেলেছেন, জর্দা খাওয়ার একটা বদভ্যাস করে ফেলেছেন, তাদের বলে রাখি, একটা রোগ হয় সাবমিউকাস ফাইব্রোসিস। আমাদের এই মুখের যেই গহ্বরটা, এটা পুরোটা মুখটা হা করতে পারে না। তাহলে বুঝতে পারছেন কি সমস্যা। সেটা তো গেল বাইরে থেকে দেখছেন, এরপরে ভেতরে তো ঘা লেগেই আছে। মূলত কোন এজের পেশেন্টরা আসে আপনার কাছে? আজ থেকে 10-15 বছর, 15 বছর আগ পর্যন্ত, 20 বছরে তো দেখেইছি, মূলত প্রৌঢ় বয়সের রুগীরাই বেশি আসতো। কিন্তু সবচেয়ে রোমহর্ষক ব্যাপার হচ্ছে, এবং যেটা ভীষণ চিন্তার কারণ, যার জন্য আমি সমাজের প্রত্যেক মানুষের কাছে আবেদন রাখব, তারা নিজেরা ঠিকভাবে চলবেন এবং দেখলে পরে অন্তত সেখান থেকে বিরত থাকতে বলবেন সেই মানুষটিকে। কৈশোর বয়স থেকে সমস্ত আসছে জিভে ঘা, কি বলবো, 20, 21, 22, 24, 25, 30, 35 সমস্ত। এবং তারপরে সেই ঘাটা ওই ক্যান্সারে পরিণত হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তার পরিণতি ভীষণই দুঃখজনক, এটাই বলবো। আচ্ছা, মানে তাদের কাছ থেকে শুনে কি জানা যাচ্ছে যে কি বাজে অভ্যেসের জন্য এই ব্যাপারগুলো আসছে? তারা পরিষ্কার বলছে, যখন একদম বেগতিক, তারা বলছে, ডাক্তারবাবু অত্যধিক এই খেতাম আর সেই খেতাম, পান মশলা খেতাম, এই খেতাম, এই। আমি বললাম যে এখন এবার বাড়ির লোককে, তাকে আর কি বলবো, বাড়ির লোককে বললাম আপনারা তো শেষ করেই এনেছেন। যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করা যায় না। আচ্ছা, সেক্ষেত্রে ভিটামিন সি এর অভাবে যেটা, তার আলাদা উপসর্গ, এবং বাদবাকি যে নেশা ভিটামিন সি এর ক্ষেত্রেটা তো আলাদা। হ্যাঁ। এবারে বেশিরভাগ এই যে অল্প বয়সে যেগুলো আসছে, তা তো ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে, নেশাদ্রব্য জাতীয় কিছু খাবারের একদম। সেইখান থেকে সমস্যাটা আরো বেশি বাড়ছে। মানে কতটা ভয়াবহ পরিস্থিতিতে তারা আসে, স্টার্টিং এ কি করে তারা বুঝবে? তারা স্টার্টিং এ খুব একটা আসে না। স্টার্টিং এ কি কি লক্ষণ দেখা যায়? তারা বলতো এই একটু জ্বালা করছে, ওই জ্বালা করলে সেটা সহ্য করে নিয়েছি, আচ্ছা, তা সত্ত্বেও চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই চালানোটা বেশি দিন আর হয়ে ওঠে না, তারা চলে আসে। এবার এই প্রসঙ্গে বলে রাখি যে তুমি আমাকে বলতেই পারো যে তাহলে কি হাজার হাজার লোক যে এই যে এত পান মশলা গুটখা এই যে নেশা করছে, তাহলে সকলেরই কি হচ্ছে? না, সকলের হচ্ছে না, সকলের হচ্ছে না, কিন্তু যাদের হচ্ছে তাদের শেষ। তা আমার প্রশ্ন হচ্ছে, আমি কেন সকল চিকিৎসকেরই প্রশ্ন, যে আমি যখন সমাজের কাছে একটা বার্তা যখন দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকেই বলবো সেই সকলেই যেন আমরা ভালোভাবে থাকতে পারি, সেটাই তো আমার বার্তাটা। আমরা জানি যে ভবিতব্য জীবনের কি, কিন্তু তাই বলে ওই রকম ভুগে কষ্ট পেয়ে ওই ভবিতব্য তো আমরা কেউ চাইনি, সেই জন্য তো বার্তাটা পৌঁছানো। আর যারা একটু এজেড পার্সন, তারা কিরকম সিমটমস নিয়ে আসে, বা তারা কোন মানে পরিস্থিতিতে আসে, কোন পর্যায়ে থাকে? তারা যখন আসছে, বেশিরভাগ বয়স্ক মানুষ, মানে প্রৌঢ় কিংবা তার উপরে যারা এসছে, বেশিরভাগ দেখতে পেয়েছি খুব বাড়াবাড়ি অবস্থায় তারা এসেছে। আচ্ছা, মানে তখন চিকিৎসা বলতে যেটা, সেটা হচ্ছে তার উপসর্গগুলো কমানো যায় কিভাবে সেই নিয়ে। এবং তার যখন তারা আসছে বেশিরভাগ সময়, তখন তার ওই ক্যান্সার, মানে যেই ঘা থেকে ক্যান্সার হয়েছে, ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে, আচ্ছা, সেটা আরো বেদনাদায়ক। সেই অবস্থাতে কোনোভাবেই আর রিকভার করা, ওই যে বললাম যে তার উপসর্গটা যতটা সম্ভব তাকে আরাম দেওয়া যায় সেই ব্যবস্থা করা হয়, কিন্তু রোগ নির্মূল হয় না, ভবিতব্যের দিকে চলে যায়। আচ্ছা, এটি কি কোনো সংক্রমক? এখন পর্যন্ত পাওয়া গেছে সংক্রামক নয়। ওকে। আরেকটি প্রশ্ন রাখবো, যে এই সমস্যা হলে, জিভে ঘা হলে, ওই মুহূর্তে ঘরোয়া কি কি উপায় রয়েছে সেটা থেকে বাঁচার? ঘরোয়া উপায় হয়েছে,
প্রথমত আমরা দেখতে পাই মূলত খাওয়া থেকে, তো অর্থাৎ রান্নায় ঝাল মশলা তেল নুন এগুলো সব কম দিতে হবে। হুম, 2 নম্বর, যে নেশার বশবর্তী হয়ে আমার ঘা হলো সেটা পুরোপুরি বন্ধ করতে হবে। হুম, বহু মানুষকে বলতে শুনি, ডাক্তারবাবু আমি না কমিয়ে ফেলেছি। আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন দর্শকবৃন্দ, এই কমিয়ে ফেললে কিছু হয় না। হুম, কারণ আপনি আগে নয়, একটা কথার কথা বলি, আগে নয় 10 প্যাকেট পান মশলা খেতেন, এখন আপনি খাচ্ছেন 5 প্যাকেট, কিন্তু খাচ্ছেন তো 5টা প্যাকেটও তো খাচ্ছেন তো। আপনি আগে খেতেন 10 প্যাকেট, এখন 0 প্যাকেট করতে হবে। এটা এরকম যদি ড্রাস্টিক্যালি যদি করতে পারেন তবেই কিন্তু আপনার সুরাহা কিন্তু রয়েছে। আর তৃতীয়ত বলবো, নিজেরা কোনো কিছু করবার চেষ্টা করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, সে আপনার চেনা জানা জায়গায় হোক, হাসপাতাল কর্পোরেট হসপিটাল যে কোনো জায়গায় যান, আপনি গিয়ে চিকিৎসাটা শুরু করুন, তাহলে বাঁচার সম্ভাবনা আছে। আচ্ছা, নেশা জাতীয় দ্রব্য যেগুলো ধরুন মুখে নেওয়া যায় বা ধোয়া জাতীয় যেগুলো থাকে, মানে সিগারেটের কথা বলতেছি, সেগুলো কি কোনো কারণ হতে পারে? অবশ্যই অবশ্যই। কারণ এখনকার দিনে দেখা যায় বাচ্চা বাচ্চা ছেলেরা তারাও এই নেশায় আসক্ত, তো সেক্ষেত্রে সেটাই তো আমি বলছিলাম যে আমার এই অনুষ্ঠানটা হয়তো 8 ঘন্টার, এই কথা শুনে আপনাদের ওটা কানে শুনে এবার সমাজের প্রত্যেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তবেই এই অনুষ্ঠানের সার্থকতা। আপনি শুনলেন, শুনে চুপ করে বসে রইলেন, রাস্তায় আপনারই চেনা জানা কেউ একটি ছেলে কৈশোর বয়স, সে দেখছেন কোনো নেশা বশবর্তী হয়ে পড়েছে, আপনি কিছু বললেন না, ওটা ঠিক নয়, করবেন না। কারণ তাকে বাঁচান, তাহলে সবাই আমরা বাঁচবো। আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে একসাথে ধরুন অনেকে খাবার দাবার খাচ্ছে, সেক্ষেত্রে কারোর কারোর বেশি ঝাল লাগছে, কারোর আবার অতটা ঝাল লাগছে না, সেটাও কি জিভে ঘা হওয়ার পেছনের কোনো লক্ষণ, বা সেটা ঘা হওয়ার কারণে কি হতে পারে? ধরো আমার বাড়িতে 6 জন খেতে বসেছে, 5 জনের কিচ্ছু হচ্ছে না, ঠিকঠাক খাচ্ছে। 6 নম্বর বলতে, ওহ কি ঝাল, আরে কি রান্না করেছে, আমি তো খেতেই পাচ্ছি না। হুম, এমনও হতে পারে হুম, যে তার হয়তো জিভে ঘা হয়েছে, সে হয়তো অতটা সচেতন হয়নি, তার জন্য তার ঝাল লাগছে। আবার এমনও হতে পারে যে তার হয়তো স্বভাবটাই ওরকম, অত্যধিক ঝাল খেতে পারে না, কাজেই ওটা সঠিক করে বলা খুব দায় যে ঝাল লাগলে মানেই জিভে ঘা হয়ে গেল, না, তা নয়। হুম। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে জিভের দুধারে গুড়ি গুড়ি কিছু হওয়া বা সেরকম কিছু লক্ষ্য করা, পাশাপাশি জিভের মধ্যে, সেটা কি ঘায়ের কোনো উপসর্গ হতে হ্যাঁ, পারে? হতেই পারে। অনেক সময় দেখা যায়, তুমি যেটা বললে জিভের দুপাশে হুম, যেমন গুড়ি গুড়ি ফোসকা ফোসকা মতন হুম, হয়ে হুম, গেছে, এটা ঘায়ের উপসর্গ হতেই পারে। এটা কিসের ফলে হতে পারে? এটা ওই যে অত্যধিক ঝাল মশলা আর ওই নেশার দ্রব্যগুলো খেয়ে জীবেরও তো একটা ত্বক আছে, হুম, সে ত্বককে এমনভাবে উত্তেজিত করে দিয়েছে যে তার ফলশ্রুতি হিসেবে ওগুলো বেরিয়ে গেছে, কাজে ওটা জিভে ঘা তো একটা হতেই পারে। আর হুম, দাঁতের সমস্যা যদি থাকে, হুম। সেখান থেকে দাঁতের আঘাত প্রাপ্তিতে জিভে ঘা হতে পারে, সেটাও হতে পারে। আচ্ছা, আমি এই বিষয়ে বলবো যে অনেক সময় দেখা যায় জিভে কথা বলতে বলতে বা খেতে খেতে এই বিষয়টি বেশি হয়, পার্টিকুলার কোনো জায়গায় কামড় লাগছে, সেক্ষেত্রে আবারও পরবর্তীকালে একই জায়গায় বারংবার কামড় লাগতে পারে, তো সেটা গিয়ে পরবর্তীকালে কোনো ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে? দেখো, একই জায়গায় কামড়, আমি ধরো এক জায়গায় একটা কামড় লেগেছে একদিন, হুম, সেখানে তো ব্যথাই হচ্ছে, জ্বালা হুম, হচ্ছে, হুম, একটা ক্ষত সৃষ্টি হয়েছে, 4 দিন বাদে আবার সেই জায়গায় হলো। হুম, টেকনিক্যালি এবং থিওরিটিক্যালি হ্যাঁ, বারবার যদি আমার ওরকম ক্ষত যদি হতেই থাকে, তাহলে একটা সমস্যা তো হতেই পারে, একটা বড় কিছু আকার। কিন্তু সাধারণত কিন্তু এই একই জায়গায় বারবার জেনারেলি হয় না। আর ওই ক্ষেত্রে মানে যে ক্ষেত্রে এই কামড় লেগে যেটা হলো, তাতে কিন্তু অতটা ভয়াবহতা ধারণ করে না, তাই দেখা গেছে। তার কারণ আমাদের যে লালা আছে, লালা গ্রন্থি থেকে যে লালাটা বেরোচ্ছে, যেটা দিয়ে আমাদের পুরো মুখগহ্বরটা জিভটা ভিজে রাখছে, হুম, আর্দ্র রাখছে, হুম, তার মধ্যে কিন্তু কিছু প্রতিষেধক রয়েছে, হুম, কাজে সেটা দিয়েও কিন্তু
নিজের শরীর নিজের চিকিৎসা কিছুটা হয়তো করে নেয়। তাই সব সময় যে ওটার থেকে যে ওই ভয়াবহতা ধারণ করবে তা কিন্তু নয়। আচ্ছা, সেই ভয়াবহ পরিস্থিতি আসার আগে ঠিক কোন টাইমে ডক্টরের কাছে যাওয়া উচিত, ডক্টরের পরামর্শ নেওয়া উচিত? আমি বলবো যে দেখা গেল জিভে ঘা হয়েছে কিন্তু ঘাটা সারছে না, হুম। এবার কদিন অপেক্ষা করবেন? হুম। 7 দিন অপেক্ষা যেই করা শেষ হয়ে গেল, ডাক্তারের কাছে যেতে হবে। হুম। এখানে ওই পাড়ার কোন দাদা দিদি আর কোন আত্মীয় স্বজন কি বলল ও ব্যাপারে আমি কিন্তু কান দেব না। আমার গৃহ চিকিৎসকের কাছেই প্রথমে আমি যাব, হুম। খুব স্বাভাবিক যেটা, এবং সবাই যেটা করে তার কাছেই যাব, তার কাছে গিয়ে আমার সমস্যা বলবো। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 90% ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মোটামুটি কি ধরনের উপসর্গ দেখা গেলে সেই মুহূর্তে আর বসে থাকা উচিত নয়, ডক্টরের কাছে যাওয়া উচিত? 7 দিন ধরে ওই ঘা রয়েছে, হুম। ঘাটা তো সারছেই না, উল্টে আচ্ছা। দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন, আপনি নিজে সবচেয়ে ভালো বুঝতে পারবেন, আয়নার সামনে দাঁড়ালেই দেখলে বুঝতে পারবেন, মনে হচ্ছে যেন ঘায়ের প্রকৃতিটা পাল্টে যাচ্ছে, চেহারাটা যেন পাল্টে যাচ্ছে, এবং তারপরে দেখা গেল ঘা থেকে যেন একটু রক্তক্ষরণও হচ্ছে। বসে কিছুতেই এত সব হয়ে গেল আর বসে কিছুতেই থাকবো না। মোট কথা ঘা 7 দিনে সারছে না। আমি আর একটু অপেক্ষা করতে রাজি নই, এইটা মাথায় রাখুন। 7 দিন ওই নানা রকম ঠান্ডা খাওয়া, আইসক্রিম খাওয়া, ঠান্ডা দুধ খাওয়া, ঠান্ডা জল মুখে রাখা, অনেক কিছু হয়ে গেছে, হুম। ঘা সারছে না। হুম। সে একটা কথা আছে না বাংলা বাগধারা, চাচা আপন প্রাণ বাঁচা, তাই আপনাকেও সেই করতে হবে। 7 দিন হয়ে গেছে, আমি আর দেরি করব না, আমি সোজা এখন চিকিৎসকের শরণাপন্ন হব। বুঝতে পারলেন, যেখানে এই সমস্ত সমস্যাগুলোকে মোটেও সাধারণভাবে নেবেন না, পাশাপাশি এরকম যদি কোনো উপসর্গ থাকে তাহলে নিজে সেই বিষয়টি নিয়ে বসে না থেকে সত্তর ডক্টরের কাছে যাওয়া উচিত। আর একটি বিষয় জানতে চাইবো ডক্টর, প্রচুর এই ধরনের পেশেন্ট আপনার কাছে আসে, এবং সেক্ষেত্রে এই যে জিভে ঘা নিয়ে কি কি ভুল ধারণা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, কি কি শোনা যায়? বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন বললাম যে ভাই তুমি কিংবা আপনি আসেননি কেন, হুম। এইরকম অবস্থা, না গা করিনি, কেমন একটা সময় হয়নি। হুম। আরে বাবা, সময় হয়নি? আচ্ছা, তা এখন কি করে সময় হলো? না এখন দেখছি ব্যথা বাড়ছে দিনকে দিন, এবং ঘায়ের চরিত্রটাও যেন দেখতে পাচ্ছি একটু পাল্টে যাচ্ছে, সেই জন্য আমি বললাম যে ঠিক আছে এসেছেন কিন্তু একটু দেরি করে ফেলেছেন, এই দেরিটা যদি না হতো। আর দ্বিতীয়ত বলি, বিশেষ করে শহরে অতটা বেশি দেখতে পাই না, গ্রাম বাংলায় এখনো আছে মহিলাদের মধ্যে হুম। হুম। যারা ভীষণ পান দোক্তা এগুলো খেয়েছে, অল্প বয়সেও খাচ্ছে, বেশি বয়সেও খাচ্ছে, জিভে সুপুরি তো খাচ্ছেই, হুম। জিভে ঘা ভীষণভাবে হচ্ছে, তারা ভয়াবহ হয়ে বেরিয়ে এলো। আমি বললাম যে দেরি হলো কেন, তারাও এইসব উত্তর দিয়ে দিল। তার সঙ্গে উত্তর দিল, না ওই বাড়ির কর্তা বলল যে ও কিছু না, ও কিছু হবে না। হুম। অর্থাৎ মহিলা বলে, আমার নিজের কাছে নিজের প্রশ্ন, মহিলা বলে কি তাদের এই অবমাননা, যে তাদের হলেও অতটা বেশি ব্যাপার না, কারণ তাদের যদি ব্যাপার হয়ে যায় তাহলে তারা কাজকর্ম করতে পারবে না, সাংসারিক দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হবে, কাজেই তাকে অতটা বেশি গুরুত্ব না দেওয়াই ভালো, কাজেই সাংসারিক কাজকর্মে সে লিপ্ত থাকুক। আমার নিজের কাছে নিজের প্রশ্ন, এখনো এটা চলছে মহিলাদের মধ্যে, কিন্তু গ্রাম বাংলার মধ্যে এটা কিন্তু আমি দেখতে পেয়েছি। একেবারেই তাই। আর এবারে কথা বলবো চিকিৎসা পদ্ধতি নিয়ে, এবং সেটা নিয়ে অনেকটাই জানতে চাইবো যে একদম স্টার্টিং এ কি চিকিৎসা রয়েছে, যখন একদম 7 দিনের মধ্যেই যাবে, এবং পাশাপাশি যখন গুরুতর অবস্থায় চলে গেছে, সে বুঝতে পারলো, যা রিয়েলাইজ করলো যাওয়া উচিত, সেক্ষেত্রে কি চিকিৎসা রয়েছে? গোড়ার দিকে এসেছে সাধারণ জিভে ঘা, হুম। ওষুধপত্র আছে, চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেবে। কারো হয়তো ভিটামিনের অভাবে হলো, তাকেও চিকিৎসক যা দেওয়া দিয়ে দেবে, সেরে গেল। হুম। এটা গেল 1। 2 নম্বর, ঘা সারছে না, হুম। তখন চিকিৎসক ল্যাবরেটরি টেস্ট কিছু করবে, হুম। যার মধ্যে একটা হচ্ছে বায়োপসি। দয়া করে বলে রাখি, বায়োপসি কথাটা শুনলে হুম। হুম। ভীত সন্ত্রস্ত দয়া করে হবেন না। বায়োপসি হচ্ছে একটা
ওই ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবার, টিস্যুটা পরীক্ষা করে দেখবার একটা পথ। বায়োপসি মানেই আপনাদের ক্যান্সার হয়ে গেল, হয়তো এই ভীতিগুলো ছড়াবেন না দয়া করে। বায়োপসি হচ্ছে একটা পন্থা যে আদৌ কি ওটা আমার ক্যান্সার কি ক্যান্সার না, ক্যান্সার হলেও কি ধরনের, ক্যান্সার না হলেও কি ধরনের, সেটা বুঝবার একটা পন্থা। এটা মাথায় রাখুন, বায়োপসি মানে ক্যান্সার নয়। তো সেইটা করতে হবে, সেটা করে দেখা, এবং দেখার পরে তার চিকিৎসা পদ্ধতি সেইভাবে তৈরি হবে। এবার এলো ভীষণ ভয়াবহভাবে নিয়ে এলো, সেখানে চেষ্টা করা হয় মানে প্রুভেন ক্যান্সার ঘোরতর, এবং বেশিরভাগই দেখা যায় ফাঙ্গাইটিং ক্যান্সার, সেই জিভে ঘা ঠোঁট ফোট ছড়িয়ে বাইরে বেরিয়ে এসেছে, ভয়াবহ। আমি চাইছি না সেই ব্যাপারে বেশি কথা বলতে। তো সেই রকম যদি কারো হয়ে থাকে, আমার বাবার বন্ধুরই হয়েছিল, মা এখন আর বেঁচে নেই, যাই হোক, তো সেখানে কিন্তু চিকিৎসা অপারেটিভ প্রসিডিওর অর্থাৎ শল্য চিকিৎসার খুব একটা জায়গা নেই। শল্য চিকিৎসা কোনখানে করব কোনখানে করব না তারও কিছু স্টেজ আছে, সেগুলো বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবে, সেটা এই অনুষ্ঠানে বলার জিনিস নয়। সেক্ষেত্রে রেডিওথেরাপি রয়েছে, আর প্যালিয়েটিভ ট্রিটমেন্ট অর্থাৎ ওই উপসর্গ নিরাময়ের জন্য যেটুকু দরকার সেটুকু, কারণ হাত থেকে গুটিটা তখন বেরিয়ে গেছে প্রায়। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাইবো, যেখানে ক্যান্সার যে প্রসঙ্গ এলো, এই জিভে ঘা থেকে যদি আমরা গুরুত্ব না দিই সেই পর্যায়েও যেতে পারে, সেক্ষেত্রে ফার্স্ট স্টেজের কি সিমটমস, যাতে মানুষ সচেতন হয়ে যায়, বা আদৌ কি বোঝা যেতে পারে? হ্যাঁ, বোঝা যেতে পারে যে ঘাটা দিনকে দিন আরো বেড়ে যাচ্ছে, আরো ছড়াচ্ছে। আচ্ছা, এক নম্বর, ঘায়ের চেহারাটা পাল্টে যাচ্ছে, আচ্ছা, আরো ভয়াবহ ধারণ নিচ্ছে। 3 নম্বর, জ্বালাটা ক্রমশ বেড়ে যাচ্ছে, ব্যথাটা আরো বেশি বেড়ে যাচ্ছে। প্রথমে জিভে ঘাড় অবস্থাটা ওরকম ছিল, তারপরে দেখা গেল জিভের থেকে এবার ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, গলায় যেন কি অসুবিধা হচ্ছে, এতগুলো নিয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো মোটামুটি ফার্স্ট স্টেজের ক্ষেত্রে দেখা যায়। এবং সেক্ষেত্রে ফার্স্ট স্টেজে সেইখানকার চিকিৎসাটা কিরকম? প্রথম যখন ধরা গেল ক্যান্সার হয়েছে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দাঁতের আঘাতে হয়ে থাকে জিভে ঘা, তখন তাকে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে বলে। তারপরেও কিছু হচ্ছে না, তখন দেখা গেল যে জিভে ঘা একটা হচ্ছে, অপারেটিভ প্রসিডিওর আছে, শল্য চিকিৎসা আছে, শল্য চিকিৎসার পরে তারপরে রেডিওথেরাপি এগুলো আছে, কেমোথেরাপি বলে আছে, ঠিক আছে, কেমোথেরাপি অনেকে দেয়, দিয়ে দেখা গেছে কিছু হয়তো রেজাল্ট পাওয়া যায়। তো এই পদ্ধতিগুলো কিন্তু আছে। গোড়ার দিকে এলে পরে রেজাল্ট অনেকটাই ভালো পাওয়া যায়, অনেকটাই ভালো পাওয়া যায়। কতটা ভালো আমি সৎপ্রতি এটুকু বলতে পারি যে এমনও দেখা গেছে যে 90-95% কিন্তু ভালো থেকেছে, ভালো হয়েছে। মোটামুটি কতদিনের মধ্যে তারা সেরে উঠতে পারবে, আবার দৈনন্দিন জীবনে ফিরতে পারবে? ওই যে বললাম যে চিকিৎসার মোটামুটি মানে গোড়ার দিকের কথা বলছি, গোড়ার দিকে যদি তারা আসে 4 সপ্তাহের মধ্যে চিকিৎসা করে তারা আস্তে আস্তে দৈনন্দিন জীবনে ফিরতে পারে। 4 সপ্তাহটা আমি বললাম যদিও মানে একদম গোড়ার দিকে, আর তারপরে যদি একটু সময় লাগে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু হয়ে যায়। গোড়ার দিকে বললেও যেমন ধরুন 7 দিন এসছে, কেউ যদি 15 দিন আসে, ওই 4 থেকে 6 সপ্তাহ লিমিটটা আমি রাখলাম একেবারে। এবং সেই মুহূর্তে যদি আমরা ডক্টরের কাছে না যাই বা এই সমস্যার সমাধানের চেষ্টা না করি, তাহলে যে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে, আশা করি এতক্ষণের আলোচনায় বুঝতে পারলেন। এবারে আরেকটি বিষয় জানতে চাইবো, যে দৈনন্দিন জীবনে ঠিক কি কি পরিবর্তন করলে আমাদের এই সমস্যা হবে না বা খানিকটা কম? দৈনন্দিন জীবনে সোজাসুজি কথা বলি, যে রান্নায় আমার ঝাল তেল নুন বেশি আছে সেটা কমাতে হবে। তাহলে কি সেদ্ধ খেতে হবে, এই প্রশ্ন আমাকে অনেকে করেছে। না, সেদ্ধ খেতে আমি বলিনি, মুখরোচক খাদ্য খাবারটা একটু কমাতে হবে, অর্থাৎ ওই বেশি ঝাল নুন তেল এটা কমাতে হবে। যারা নেশার বশবর্তী হয়ে পড়েছেন, নেশার দ্রব্যগুলো ছাড়তে হবে। কমাতে বলিনি, কিন্তু এবার আগেরটা কমাতে বলেছি, এটা ছাড়তে বলেছি, পুরোপুরি ছাড়তে হবে, না ছাড়লে কোনো লাভ নেই। আর তৃতীয়ত,
বাইরের খাবারটা যতটা পারবেন কম খান। প্রশ্ন করতে পারেন কেন বাইরের খাবারে কি আছে? হুম। বাইরের খাবারে তো তেল নুন ঝাল মশলাটা আছে, সেটার জন্যই আমি বললাম যে একটু কম খান। আর বাইরের খাবারে ওই যে আজিনামোটো সহ, মনে পড়লো ওটাই, এমন কিছু পদার্থ আছে যেটা শরীরের পক্ষে ঠিক নয়, তার জন্যই আমি বলেছি কম খেতে। পাশাপাশি আমি বলবো এবারে দর্শকদের জন্য যাতে তারা সচেতন হয়, এবং যেমনটা বললেন গ্রাম বাংলায় অনেকের হাজবেন্ড তাকে এগুলোকে একেবারেই পাত্তা দিতে চায় না বা সেভাবে গুরুত্ব দিয়ে দেখে না, সেক্ষেত্রে তাদের জন্য বা যারা একদম ইয়াং এজ এত সমস্ত নেশায় আসক্ত, সকলের জন্য কি বার্তা দেবেন? একটাই বার্তা দেব, জীবনটা কিন্তু চালানো উচিত সহজ সরলভাবে। যদিও আজকের এই আধুনিক জীবনে মানুষের সমস্যা তো লেগেই রয়েছে, বাড়ি থেকে বেরোলেই তো পায়ে পায়ে বিপদ, আমি তো জেনেই গেছি, কিন্তু তা সত্ত্বেও জীবনকে চালাতে হবে সহজ সরলভাবে। নেশার বশবর্তী হব না। আর আমার বাড়িতে যদি কেউ এই ধরনের রোগে আক্রান্ত হয়, তাকে কিন্তু আমি গুরুত্ব দিয়ে দেখব, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাবো। অর্থাৎ ঘরোয়া কোনো রকম কোনো কিছু পন্থা অবলম্বন না করে সেই মুহূর্তেই একদম। এবং আর যদি কিছু বাদ থেকে যায় দর্শকদের জন্য, বা এই যে চিকিৎসা পদ্ধতি বা কোনো পয়েন্ট আমি বলবো একবার যদি দর্শকদের জন্য আপনি বলেন। দর্শকদের কাছে একটাই আমার বিনীত অনুরোধ, যদি কখনো দেখেন যে আপনার চেনা জানা কোনো কৈশোর বয়সে, কোনো যুবক বয়সে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে কিছু রকম নেশার বশবর্তী হয়ে পড়ছে, সেটা অন্তত তাকে বারণ করুন। তাহলে সমাজের কাছে একটা পজিটিভ বার্তা যাবে, ধনাত্মক বার্তা পৌঁছবেন, এবং আমি মনে করি সেটা একটা বিরাট কাজ হবে আপনার কাছে। এবং ইয়াং এজে আরেকটা প্রশ্ন আমার হঠাৎ করে মাথায় এলো, যে ইয়াং এজের মধ্যে সেই ভয়াবহ আকার ধারণ করা এরকম কোনো পেশেন্ট রয়েছে? প্রচুর আছে, প্রচুর আছে। আচ্ছা, হাসপাতালে গেলেই দেখাতে পারা যাবে, আচ্ছা। প্রচুর আছে। বয়স কম, 25 বছর, 25 মুখে ঘা জিভে ঘা নিয়ে এসেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ব্যাস এটুকুই বলবো। আশা করি আজকের এপিসোড থেকে অনেক কিছু জানতে পারলেন, এবং এই যে জিভে ঘা, যেটাকে আমরা খুব সামান্য শুনতে লাগতে পারে, কিন্তু যে যে ফেস করে, অর্থাৎ এই ব্যথা এবং জ্বালা যন্ত্রণা যেগুলো হয়, খেতে না পারার মতো সমস্যা, আশা করি তারা ভালো মতোই জানেন যে জিভে ঘা শুনতে সামান্য লাগলেও যখন হয়, যে ফেস করে তার কাছে সেটা কতটা বড় সমস্যা। এবং আজকের এপিসোড দেখে তো আশা করি বুঝতেই পারলেন যে কোন কোন বিষয়গুলোতে নজর দেওয়া উচিত এবং কোন কোন কাজগুলো মোটেই করা উচিত নয়, সে বিষয় কিন্তু আশা করি আপনাদের স্পষ্ট হয়ে গেছে। এবং আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী সমস্ত এপিসোড দেখতে চোখ রাখুন সিটিভিএন এর পর্দায়। নমস্কার ডক্টর আপনাকেও।